আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিদ্যা কুটির স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আবারও আমি আরিয়ান রাজু। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর কমন একটা চ্যাপ্টার, গণিত বইয়ের কমন একটা চ্যাপ্টার পরিসংখ্যান, 17 নম্বর চ্যাপ্টার পরিসংখ্যান। সো অনেকেই আসলে পরিসংখ্যান চ্যাপ্টারটা অনেক ভালো পারো, কিন্তু আদৌ ভালো পারো কিনা সেটা তুমি নিজেই জানো না। সো ভালোর চেয়ে আরো একটু ভালো করার জন্য আমার ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে ওয়াচ করো, and I hope you will do better in your future exam or like SSC exam. Okay, শুরু করা যাক। তো আসলে পরিসংখ্যান এই চ্যাপ্টারটা থেকে আমরা কিভাবে পড়তে চাই, তো ফার্স্ট আমাদের কতে যে কোশ্চেনগুলো আসে, কতে কি টাইপের কোশ্চেন আসে। ক টাইপের প্রশ্ন হচ্ছে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। ফার্স্ট কোশ্চেন, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। নেক্সট কোশ্চেন হচ্ছে পরিসর নির্ণয় করো। ওকে, আমরা এক এক করে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করতেছি। আই হোপ তোমাদের এই যে আমি এখানে যে কয়েকটা প্রশ্ন লিখছি, 9টা প্রশ্ন, আই হোপ তোমাদের এসএসসি পরীক্ষা সহ এ টু জেড সবগুলো পরীক্ষাতে এই প্রশ্নগুলো থেকেই প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। তো এবার দেখো, আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট। তো এবার আসলে কেন্দ্রীয় প্রবণতা জিনিসটা ইজিলি মনে রাখার জন্য আমি তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেওয়ার চেষ্টা, উদাহরণ না, জাস্ট একটা চিত্র দেওয়ার চেষ্টা করতেছি। ধরো এই আছে সেন্টার বা কেন্দ্র, এদিকে হাজার হাজার উপাত্ত আছে, অনেক লক্ষ কোটি উপাত্ত আছে, অনেক উপাত্ত আছে। এই উপাত্তগুলো শুধু কেন্দ্রের দিকে আসতে চায়, লাইক কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হতে চায়। তার মানে বলতো ভাই এদিকে কি আছে, হাজার হাজার উপাত্ত আছে, কোথায় আসতে চায়, কেন্দ্রের দিকে আসতে চায়। তার মানে আমরা কি বলতে পারি, উপাত্ত সমূহ কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এখন তোমরা বলবা ভাইয়া উপাত্ত কি। আসলে উপাত্ত হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একটা অংশকে উপাত্ত বলা হবে, তথ্যের ক্ষুদ্রতম একটা অংশ উপাত্ত। আর এখন যদি বলবো ভাইয়া তথ্যটা কি, তাহলে তথ্য হচ্ছে সেম উল্টো। দেখো কতগুলো উপাত্তের সমষ্টিকে তথ্য বলে, এভাবে তুমি বলতে পারো। ওকে, আমরা আমাদের গন্তব্যে চলে যাই। কোশ্চেন হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। উত্তরটা হচ্ছে কি বললাম, উপাত্ত সমূহ, এদিকে অনেক উপাত্ত আছে, উপাত্ত আছে। তো এই উপাত্তগুলো কোদিকে আসতে চায়, কেন্দ্রের দিকে আসতে চায়। তারপর উপাত্ত সমূহ কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। আমি একটু লিখে দিচ্ছি, উপাত্ত সমূহ কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যানসারটা অ্যানসারটা দিয়ে দিলাম, উপাত্ত সমূহ কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। আর যদি ভুলে যাও তাহলে জাস্ট এই চিত্রটার দিকে একটু মনোযোগ সহকারে দেখো। উপাত্ত সমূহ কেন্দ্রের দিকে আসতে চায় অর্থাৎ পুঞ্জীভূত হতে চায়, এই প্রবণতার নাম হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। নেক্সট কোশ্চেন, পরিসর কি। একটু মনে রাখো, পরিসরের সূত্রটা আমরা একটু জেনে আগে। পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এখন সর্বোচ্চ মানটা কি, দেখো আমি একটা কতগুলো উপাত্ত লিখেছি, মনে করো 6, 9, এদিকে মনে করো 8, তারপর মনে করো 10, তারপর মনে করো 15, এই অনেকগুলো আমি এই যে উপাত্ত লিখলাম। এই উপাত্তগুলোর মধ্যে দেখো তো ভাইয়া সর্বোচ্চ কত, ভেরি গুড, সর্বোচ্চ হচ্ছে 15। তার মানে আমরা কি লিখতে পারি, 15 মাইনাস সর্বনিম্ন কত, 6 যোগ 1। তার মানে কাজ করলে কত আসবে, 9 আসে, যোগ 1 ইকুয়ালস টু 10। তার মানে পরিসর হচ্ছে এখানে 10। এভাবে আমরা পরিসর নির্ণয় করব। মানে এমন অনেকগুলো উপাত্ত দেওয়া থাকবে, উপাত্তগুলো থেকে আমরা পরিসর ঠিক এভাবেই নির্ণয় করব। হ্যাঁ, মনে রাখতে হবে উপাত্ত তোমার যদি এইভাবে আবার বক্স আকারে দেওয়া থাকে, ওইটা থেকে কিন্তু আবার পরিসর নির্ণয় করতে বলবে না, তোমার এমন উপাত্তগুলো দেওয়া থাকবে, অর্থাৎ কতগুলো সংখ্যা আর কি। ওকে,
তারপর হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী লেখক বা অবিচ্ছিন্ন শ্রেণী নির্ণয় করা। এখন অবিচ্ছিন্ন শ্রেণী নির্ণয় করতে হলে আমাদের যে কথাটা সেটা হচ্ছে এখানে তোমার এমন প্রশ্নটি কিভাবে থাকবে, এখানে দেওয়া থাকবে শ্রেণী ব্যাপ্তি আমার এদিকে আসতেছে না, আর এদিকে লাগবে গণ সংখ্যা থাকবে প্রশ্নের মধ্যে, এপাশে থাকবে শ্রেণী ব্যাপ্তি, এপাশে থাকবে গণ সংখ্যা। মনে করো তোমার এখান থেকে ছিল 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, এই এমন কতগুলা। তারপর এখানে ধরো 8 ছিল, 5 ছিল, 6 ছিল, তারপর মনে করো 9 ছিল। এই যে আমি এখানে একটা কোশ্চেন ঠিক তোমার এইভাবে থাকবে, তখন তোমাকে বলবে অবিচ্ছিন্ন শ্রেণী নির্ণয় করো। অবিচ্ছিন্ন শ্রেণী নির্ণয় করার টেকনিকটা খুব সহজ, দেখো এইভাবে নির্ণয় করব আমরা। আমি উপরে মুছে দিচ্ছি। দেখো আমরা ঠিক এভাবে নির্ণয় করব। প্রথমে আমরা এই পাশে দেব শ্রেণী ব্যাপ্তি, তারপর দেব হচ্ছে গণসংখ্যা। দ্বিতীয় বার আমাদের গণসংখ্যা ফোকাস করে না, আমাদের কথা হচ্ছে মেইন টার্গেট হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী। জাস্ট আমাদের এইটুকু করতে বলছে, যাও আমরা এইটুকুই লিখবো। তো যা দেওয়া ছিল 1 থেকে 10, 11 থেকে 12, 20, 21 থেকে 30, 31 থেকে 40, আর কিছু ছিল না, আর কিছু ছিল না বলতো 8, 5, 6, 9। আই এম এক্সট্রিমলি সরি, আমি গণসংখ্যাগুলো লিখে দিচ্ছি, সরি ভুল করে লিখে দিচ্ছি। আচ্ছা, এবার আসো অবিচ্ছিন্ন শ্রেণীটা কিভাবে নির্ণয় করব। অবিচ্ছিন্ন শ্রেণীটা নির্ণয় করব এই যে প্রথম যেগুলো আছে, অর্থাৎ এই যে সর্বনিম্ন মানগুলা, এই সর্বনিম্ন মান থেকে 0.5 বিয়োগ করব। তাই এই নিচে আমি লিখে দিচ্ছি 0.5 বিয়োগ করব, বিয়োগ, আর এটার সাথে 0.5 যোগ করব। আবার বলতেছি এগুলো থেকে 0.5 বিয়োগ, তাহলে তুমি যদি এখন যদি ক্যালকুলেটরটা নাও 1 মাইনাস 0.5 ইকুয়ালস টু কত আসবে? 0.5 আসবে। দেখো বিয়োগ করলে 0.5, তোমার এত থেকে যদি এত বিয়োগ করো 0.5 আসবে। আর এটার সাথে 0.5 যোগ করো, তার মানে 10.5 আসবে। তারপরে এখানে আসবে 10.5, তারপরে এখানে আসবে 20.5, তারপরে এখানে আসবে 20.5, এখানে আসবে 30.5, এখানে আসবে 30.5, আর এখানে আছে 40.5। জাস্ট এটাই আছে आंसर। এটার নাম হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী। তাহলে আমরা কিভাবে নির্ণয় করলাম? প্রথমগুলো থেকে 0.5 বিয়োগ করলাম এন্ড পরেরটার সাথে 0.5 যোগ করলাম। এইভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীটা নির্ণয় করব ইজি কেন। তো মাঝে মাঝে তোমার এইভাবে কিন্তু প্রশ্ন এইভাবে থাকতে পারে যে ধরো তোমার এখানে আমি এমনটা জানা দিয়া 1 থেকে 10 দিলাম, ভালো কথা। আবার এখানে আরেকটা করে দিলাম, ধরো তোমার 10 থেকে 20, আরেকটা করে ধরো 20 থেকে 30। এখন বলো তো ভাই এখানে কি অবিচ্ছিন্ন শ্রেণী হবে? না, এখানে অবিচ্ছিন্ন শ্রেণী হবে না, কারণ এই যে এটা তো একরকম আছে, অবিচ্ছিন্ন আছে, এটা অবিচ্ছিন্ন আছে। দেখো আমাদের এখানে এমন ছিল না, আমরা একরকম করছি। দেখো 10, এখানে 10.5, 10.5, 20.5, 20.5। তার মানে এই যে 1, 10, 10, 20, 20, 30, এই যে এখানে কোনো অবিচ্ছিন্ন শ্রেণী লাগবে না। এটা যা আছে এটাই শ্রেণীব্যাপ্তি, এটাই অবিচ্ছিন্ন শ্রেণী। নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন, ক্রমযোজিত সারণী তৈরি করো। নেক্সট কথা হচ্ছে আমাদের ক্রমযোজিত সারণীর ক্ষেত্রে অবশ্যই আমাদের যেটা লাগবে শ্রেণীব্যাপ্তি। দেখো তোমার এটাকে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যাটা লিখতে হবে এখানে। দেখো আমি মুছে দিয়ে আমি এখানে গণসংখ্যাটা লিখে দিচ্ছি। গণসংখ্যা লিখলাম। গণসংখ্যা কত কত ছিল আমাদের এখানে একটু আগে? 8, 5, 6, 9। তারপর আমাদের বলছে ক্রমযোজিত সারণী। আচ্ছা আমি পুরোটা লিখলাম না, এই যে ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যার ক্ষেত্রে খুব বেশি কঠিন না, জাস্ট একটু দেখো এই 8 আছে, এই 8টা 8 এখানে লিখে দিতে হবে। তারপরে এই যে 8 এর সাথে 5 যোগ করবা, এটার সাথে যোগ করে এখানে লিখবা। বলো তো কত আসবে? 13। এটা যোগ করে কত আসবে? 19। এটা যোগ করে কত আসবে?
28 এটা হচ্ছে ক্রমযোজিত সারণী ইজি গেম। তাহলে আমরা ক্রমযোজিত সারণী নির্ণয় করে ফেললাম, আমাদের এই কোশ্চেনটা সলভ হয়ে গেল। নেক্সট হচ্ছে 5 নাম্বার শ্রেণী সংখ্যা নির্ণয় করো। শ্রেণী সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এইভাবে আসবে না, ঠিক ওই আগের মতো যে অংশটা ছিল অর্থাৎ কতগুলো সংখ্যা ওখান থেকে আমাদের শ্রেণী সংখ্যা বের করতে হবে। দেখো আমি বুঝতে দিচ্ছি এগুলা। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তো শ্রেণী সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে তোমার আগে পরিসরটা বের করে নিতে হবে। এর আগে আমরা বলছি পরিসর কিভাবে নির্ণয় করতে হয় এবং কখন নির্ণয় করতে হয়। মনে করো কতগুলো সংখ্যা, এই যে এর আগে আমি দিছিলাম এটা, ধরো 8 9 তারপর 7 তারপর ধরো 2 তারপর ধরো 11 এই কতগুলো সংখ্যা দেওয়া আছে। তো এখান থেকে বা অনেকগুলো সংখ্যা দেওয়া থাকতে পারে, সেটা কোনো সমস্যা না। তো কতগুলো সংখ্যা দেওয়া আছে এখান থেকে তোমার আগে পরিসরটা বের করতে হবে। পরিসর বের করার পরে পরিসরটা কত আসবে বলতো? সর্বোচ্চ মান কত? 11, সর্বনিম্ন মান হচ্ছে 2 যোগ 1, তাহলে 9 যোগ 1 ইকুয়াল টু 10। পরিসর পাইলাম 10। এবারে শ্রেণী সংখ্যার একটা সূত্র আছে, শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। তো এবার দেখো পরিসর কত পাইলাম? 10 পাইলাম। শ্রেণীব্যাপ্তি কত? ধরো তোমাকে বললো এই যে এগুলা দিয়ে একটা নির্ণয় করতে বলছে, একটা সারণী তৈরি করতে বলছে। যাক আমরা আপাতত সারণী তৈরি করতে বলতেছি না, আমরা চলে যাইতে হবে। হ্যাঁ সারণী 6 আছে আমাদের, 6 এর মধ্যে সারণী নির্ণয় করতে বলছে। তো সেক্ষেত্রে মনে করো 6 এর অংশটা আমি একটু এখানে বলে দিই। 6 এর মধ্যে মনে করো তোমাকে সারণী নির্ণয় করতে বললো। তো কত করে সারণী, ব্যবধান কত করে নিতে বলতো? মনে করো এখানে 2 করে নিতে বললো, অথবা তুমি বলতে পারো হ্যাঁ ওকে 2 করে বলতে পারো। শ্রেণীব্যাপ্তি তারা বললো, প্রশ্নতে বললো 2 শ্রেণী ব্যবধান ধরে, মানে অনেক সময় বলতে 5 শ্রেণী 10 শ্রেণী এমন করে বলতে পারে। যাক আমাদের প্রশ্ন ধরো আমি বলছি 2 শ্রেণী ব্যবধান নিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করো এগুলো থেকে। তো আমরা পরিসর পেলাম 10, 10 কে তুমি যদি ভাগ করো কত আসে বলতো ভাইয়া? 5 আসে। 5 বুঝতে পারছো ভাইয়া? তাহলে আমাদের শ্রেণী সংখ্যা কয়টা হবে? 5টা হবে। হ্যাঁ তোমরা মাঝে মাঝে এটা পয়েন্টে চলে আসতে পারো, মনে করো 5.1 আসলো, তাহলে এখন কয়টা দিবা? হ্যাঁ এই পয়েন্ট আসলেই 1 বাড়িয়ে দিবা, তার মানে এখানে ছিল 5 আর পয়েন্টের জন্য আরো 1, মোট কত হলো ভাইয়া? গুড, মোট হলো 6টা। তার মানে টোটাল শ্রেণী সংখ্যা কখন দিতে হবে? 6টি। আর এখন দিতে হবে মাত্র 5টি। এবার আসো আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করা শেষ হলো, 5টা শ্রেণী পাইলাম। এবার সব গণসংখ্যা নিবেশন কিভাবে করব? ঠিক এভাবে গণসংখ্যা নিবেশন করব। প্রথমে আমরা দেব এখানে শ্রেণী ব্যবধান, এটা কিন্তু 6 এর आंसरটা, শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান যেটাই দাও, শ্রেণী ব্যবধান, তারপর হচ্ছে ট্যালি, তারপর হচ্ছে গণসংখ্যা। এবার দেখো শ্রেণী ব্যবধান আমাদের এখানে মোট কয়টা শ্রেণী হবে ভাইয়া বলো তো? 5টা শ্রেণী হবে। তো 5টা দিয়ে দেই, 1টা 2টা 3টা 4টা 5টা, আমরা এই 5টা শ্রেণী দিয়ে দিলাম। এবার দেখো এখানে কত? সর্বনিম্ন মান হচ্ছে 2, তাহলে 2 থেকে 2 করে না শ্রেণী ব্যবধান, তাহলে 2 এখান থেকে গুনতে হবে কিন্তু ভাইয়া, এখানে যেটা নিছো ওটা গুনতে হবে। 2 3, সরি এটা ইংলিশে লিখতে হবে, তোমাদের পরীক্ষাগুলোতে ইংলিশে দিতে হবে। তারপরে 3 গেল, 4 5, তারপর 6 6 7, তারপর 7 গেল, তারপর 8 8 9, দেখো এখানে 8 আছে, 8 ধরে গুনতে হবে। তোমরা অনেকে ভুল করো, এটা ধরে গুনো না, বড় 9 থেকে গুনো না, এটা ধরে গুনতে হবে। দেখো 9 তারপর কত বলতো ভাইয়া? 10, 10 থেকে 11 পর্যন্ত। এবার আসো তোমার দেখো এখানে কত আছে? 8 আছে। 8 কোথায় আছে? এই ঘরে আছে একটা, এবার একটা দাগ দিলাম, মানে টেলে চিহ্ন দিলাম। তারপর 9 9 কোথায় আছে? 9 এখানেই আছে, আরেকটা দাগ দিলাম। তারপর কোথায়? 7 আছে, 7 এখানে আছে, এখানে দিলাম। তারপর 2 আছে, 2 কোথায় আছে? এখানে আছে। 11 আছে, 11 কোথায় আছে? এখানে আছে। এভাবে এবার আসো তোমার এখানে কয়টা? একটা, এখানে কয়টা? শূন্যটা, মানে কোনো কিছু নাই, এখানে একটা, এখানে দুটা, এখানে আবার একটা। এটাই হচ্ছে গণসংখ্যা নিবেশন। আমি খুব ছোট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। তো এবার দেখো এবারে আমরা গণসংখ্যা নিবেশনটা তৈরি করব।
তো সেক্ষেত্রে তোমাদের মাঝে মাঝে ধরো 5টা 6টা ট্যালি চিহ্ন তোমরা যদি 1 2 3 4 এই 5 নাম্বারটা ঠিক এইভাবে দিবা, এখান থেকে এদিক থেকে এইভাবে দিয়ে দাও, তোমাদের বইগুলোতে ঠিক এইভাবে দেওয়া আছে 5 নাম্বারটা এইভাবে দিতে হবে, কেমন? তো ট্যালি চিহ্ন আমরা এইভাবে দেব যদি 5টা আসে আর কি। এখন আমাদের 5টা নিয়ে 2টা আছে সর্বোচ্চ, আমি এইভাবে দিলাম। ওকে, নেক্সট হচ্ছে আমাদের সূত্রসমূহ। সূত্রসমূহ আমরা যখন ক্ষয়ের যে অংশগুলো, ক্ষয়ের যে অঙ্কগুলো সেগুলো করার সময় আমরা সূত্রসমূহ তোমাদেরকে বলে দেব যে এগুলো ক্ষয়ের অংশ ছিল। দেন হচ্ছে প্রচুরক শ্রেণী নির্ণয় করো। প্রচুরক শ্রেণী নির্ণয়, প্রচুরক শ্রেণীটা কিভাবে করে দেখো তো ভাইয়া। প্রচুরক শ্রেণী হচ্ছে এখানে বলো তো প্রচুরবার আছে কোনটা? ভেরি গুড, প্রচুরবার আছে 2, মানে সবচেয়ে বেশি বার আছে 2, সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে 2, তার মানে এটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। এই যে এটা বুঝতে পারছো ভাইয়া, এটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। কত? 8 থেকে 9, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তো প্রচুরক শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করব? মধ্যমানের সূত্রটা আমি একটু এদিকে লিখে দিচ্ছি। মধ্যমান সমান, দেখো এই যে সর্বোচ্চ মান মানে প্রচুরক শ্রেণীর সর্বোচ্চ মান, আমি এইভাবে লিখে দিই সর্বোচ্চ মান যোগ সর্বনিম্ন মান ভাগ 2। এইভাবে আমরা মধ্যমানের সূত্রটা হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ যোগ সর্বনিম্ন মান ভাগ 2। তাহলে বলো তো এখানে আমাদের সর্বোচ্চ মান কত? 9, সর্বনিম্ন মান 8, তো যোগ করলে কত আসে? 17। 17/2 ইকুয়ালস টু কত আসে বলো তো? 8.5 মনে হয় 8.5 আসে তোমার এটা মধ্যমানটা হচ্ছে 8.5। এভাবে আমরা মধ্যমান নির্ণয় করব। নেক্সট কোশ্চেন হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করব। এখন তোমরা অনেকের ধারণা হচ্ছে এটাই মধ্যক শ্রেণী, এটাই প্রচুরক শ্রেণী, এটাই মানে A to Z এটার মধ্যে গড় পাবো। আসলে ভাইয়া এটার মধ্যে সব সময় আমরা মধ্যক পাবো এমন কোনো কথা না। মূলত মধ্যক শ্রেণীটা নির্ণয় করতে হয় প্রথমে ক্রমযোজিত সারণী তৈরি করতে হবে। অবশ্যই তোমাকে প্রথমে ক্রমযোজিত সারণী তৈরি করতে হবে। কি বললাম ভাইয়া বলো তো? ভেরি গুড, ক্রমযোজিত সারণী তৈরি করতে হবে। সরি, ক্রমযোজিত সারণী বলতে ক্রমযোজিত গণসংখ্যা, আমি ওটা লিখলাম না, গণসংখ্যা। এবার সব ক্রমযোজিত গণসংখ্যার ক্ষেত্রে আমরা এর আগে দেখলাম এটা কত? 1, এটা যোগ করলে 1, এটা যোগ করলে 2, এটা যোগ করলে কত আসে বলতো ভাইয়া? গুড, 4, এটা যোগ করলে 5। এবার সব 5 আমরা টোটালি আমাদের সর্বোচ্চ মান টোটাল কত পাইলাম আমরা? 5। এই 5 কে তুমি যদি 2 ভাগ করো, 5 ভাগ 2 কত আসে বলতো? আই মিন n/2 আর কি। এই টোটাল এগুলো যোগ করলে তোমার n = 5 পাবা। n = 5 পাবা। এবার আসলে কত পাইলাম বলতো ভাইয়া? এই যে এখানে হচ্ছে 5 এর 2 ভাগ করলে কত আসে? 2.5। সব সময় তোমার 2 ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। 2.5 পাইতেছো। এবার 2.5 কোথায় আছে? এখানে আসো। এটা কত? 1, এটা কত? 1, এটা কত? 2। দেখো এইটুকু পর্যন্ত হইছে 2, তার মানে 2.5 কোন ঘরে? এই ঘরে। দেখো মধ্যকটা এই ঘরে। আমি আবার বলতেছি সবসময় যে এই ঘরে পাবো এমন কোনো কথা না, উল্টাপাল্টা হতে পারে, সেটা তুমি হিসাব করবা ঠিক এইভাবে। আমি আবার বলতেছি এখানে আমাদের ভাগ করলাম কত আসছে? 2.5 আসছে। এটুকু পর্যন্ত হচ্ছে 2, বাকি আছে আরো কত? 2, এটুকু পর্যন্ত ক্লোজ। তার মানে 2 এর পর থেকে এখানে শুরু, তার মানে 2.5টা এই ঘরে আছে। দেখো 2.5টা একেবারে 2.1 থেকে শুরু করে 4 পর্যন্ত হচ্ছে এই ঘরে, 4 পর্যন্ত, বিকজ এখানে 4 আছে, এখানে 4 আছে। তো 2.5 তার মানে এই ঘরে আছে। তো এই ঘর হচ্ছে মধ্যক শ্রেণী কত? 8 থেকে 9, এই তো 8 থেকে 9 হচ্ছে মধ্যক শ্রেণী। তো দ্যাটস ওয়াই আমরা একইভাবে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলছি। একই সূত্র, দেখো মধ্যমান সমান সর্বোচ্চ মান বিয়োগ যোগ সর্বনিম্ন মান ভাগ 2। তো এখানে আমরা একই রকম পাচ্ছি, আমাদের ভাগ্য ভালো, হয়তো অন্যান্য গড়ও পাইতাম প্রশ্নের মধ্যে হয়তো। তো সেক্ষেত্রে দেখো আমাদের একটু ঠিক আগের মতোই এইভাবে আমরা কয়ের কোশ্চেনগুলো সলভ করে ফেললাম। তো ইনশাআল্লাহ এখন আমরা দেখবো ক্ষয়ের যে অংশটা সেটা। এবার আসো আমরা খতে কি টাইপের প্রশ্ন আসে। খতে প্রশ্ন আসবে হচ্ছে গড় নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো। খ
খতে প্রশ্নগুলো ঠিক এই তিনটার বাইরে আশা করি কোনো প্রশ্ন আসবে না। এবার আসো খতে আমাদের প্রথম হচ্ছে গড় নির্ণয়। তো গড় নির্ণয় আছে তোমাদের বইটাতে তোমাদের মানে একাডেমিক যে বইটা আর কি, একাডেমিক বইটাতে দুইটা টাইপের গড় নির্ণয় করতে বলে। এক হচ্ছে গাণিতিক গড় আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এবার গাণিতিক পদ্ধতিতে গড়টা কিভাবে করি? গাণিতিক পদ্ধতিতে গড় হচ্ছে টোটালি 4টা গড় লাগে, মনে রাখবে ভাইয়া। 1 2 3 4 এই 4টা গড় লাগে, মাথায় রাখতে হবে, একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। 4টা গড় লাগে, মাথায় রাখতে হবে 4টা। আর এখানে গড় লাগে হচ্ছে 5টা গড় লাগে। এবার সব গাণিতিক গড় করতে হলে আমাদের কি কি লাগে, কয়টা গড় লাগে, কি কি লাগে? এবার সব তোমার প্রথমে শ্রেণীব্যাপ্তি, তারপর মধ্যমান, তারপর হচ্ছে গণসংখ্যা এন্ড হচ্ছে লাস্ট গণসংখ্যা, মধ্যমান গুণ গণসংখ্যা। দেখো শ্রেণীব্যাপ্তি প্রশ্নে দেওয়া থাকবে। মধ্যমান আমরা কিভাবে করছিলাম এর আগে? এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। দেখো 45 আর 49 যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাইছিলাম? 47 পাইছিলাম। তারপর এই দুইটা যোগ করো, সেম এই দুইটা যোগ করো, দুইটা যোগ করো, দুইটা যোগ করো। এখন দেখো একটা পাইলেই বাকিগুলো ইজি। দেখো 45 আর এটা যোগ করলে যত আসে এটাকে 2 দিয়ে ভাগ করলে 47 আসে। দেখো এটা থেকে এটা কত বেশি? 2 বেশি। তারপর এটা থেকে 2 বেশি, এটা থেকে 2 বেশি, এটা থেকে 2 বেশি, এটা থেকে 2 বেশি। জাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ করব। নেক্সট হচ্ছে এই যে গণসংখ্যা। গণসংখ্যা দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে 4 8 10 12 20 অন্যান্য কিছু দেওয়া থাকতে পারে, প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে যা তাই। আর মধ্যমানকে আমরা xi এবং গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করব। তারপর মধ্যমান গুণ গণসংখ্যা মানে fi xi। দেখো এটা গুণ করলাম 188, এটা গুণ করলাম 416, এটা গুণ করলাম 570, এটা গুণ করলাম 1240, এটা গুণ করলাম 804। দেখো এবার এগুলো যোগ করলাম, সামেশন করলাম। সামেশন শব্দটার অর্থ হচ্ছে যোগ, এইটা হচ্ছে সামেশন চিহ্ন। তো সামেশন যোগ করলাম, সামেশন অফ fi xi, সামেশন অফ fi xi। দেখো এগুলো যোগ করলাম, যোগ করলে কত আসে দেখো তো? ঠিক 3218 আসে। এবার সব গড় নির্ণয় করব কিভাবে? গড় ইকুয়ালস টু, গড়কে x বার দ্বারা প্রকাশ করা হয়, সামেশন fi xi বাই n। এবার সবাই n টা কি? n টা হচ্ছে জাস্ট এইগুলোর যোগফল। বলতো এখানে যোগ করলে কত আসে বলতো? এখানে যোগ করলে কত আসে? বলতো এই যে 20 32 40 আবার 42 42 50 54 মনে হয় আসে। দেখো 54 আসে মনে হয়, ঠিক আছে। এবার দেখো এটা যোগ করো, সরি এটা মান বসাও, অথবা নিচে লাইনে বসাইতে পারো, না নিচে লাইনে বসাইতে পারো, নিচে বসাইতে পারি। কাজ করে কত আসে? 32 18 32 18 আর নিচে হচ্ছে 54। বলো তো কত আসবে? আসে 35 দশমিক সরি এই যে 59.59259 এমন করে। এখন তোমরা ইচ্ছা করলে এটাকে আরেকটু শর্টকাট লিখতে পারো, 59.592। এই যে এইটুকু পর্যন্ত যদি লেখো 3 লিখতে পারো, বিকজ পরেরটা কত আছে? 5 অথবা 5 হচ্ছে বড় আসলে এর আগের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ আমরা এখানে 2 এর সাথে 1 যোগ করব। কি বললাম? যতটুকু পর্যন্ত নিবা এর পরের সংখ্যাটা দেখতে হবে। দেখো আমরা 3 ঘর পর্যন্ত নিছি, তো 4 নাম্বার ঘর কত আছে? 5 অথবা 5 হচ্ছে বড়, তার মানে 3 নাম্বার ঘরের সাথে 1 যোগ করতে হবে সব সময়। তাহলে 59.593 প্রায়। এটা হচ্ছে তোমার গড়। এবার সব সংক্ষিপ্ত পদ্ধতি গড়। সংক্ষিপ্ত পদ্ধতি গড় করতে হলে আমাদের এখানে গণসংখ্যা কত পাইলাম এর আগে? 54 পেলাম। এখানে আচ্ছা, এখানে আমরা আগে গড়ের সূত্রটা একটু লিখে নিই, তাহলে আমরা মানগুলো লিখতে সুবিধা হবে। গড় ইকুয়ালস টু a প্লাস সামেশন fi ui বাই n ইনটু h। এবার দেখো ভাইয়া এটা কি? এটা হচ্ছে অনুমিত গড় বা আনুমানিক গড়। অনুমিত গড়, অনুমিত গড় বা আনুমানিক গড়। অনুমিত গড় বা আনুমানিক গড়টা কি? অনুমিত গড় বা আনুমানিক গড় হচ্ছে এই যে প্রচুরক শ্রেণী। দেখো প্রচুরক শ্রেণী কত? কিন্তু এখানে 20, সবচেয়ে বেশি এটা এখানে আছে। তো প্রচুরক শ্রেণীর মধ্যমানটাই হচ্ছে a, তার মানে 62 হচ্ছে a এখানে 62। দেন হচ্ছে দেখো fi xi কত পাইছো? -26
দেন হচ্ছে এই যে n এর মান 54 পেয়েছো এবং এইচ লাগবে তোমার শ্রেণী ব্যবধান এইচ ইকুয়াল টু কত আসছে বলতো ভাইয়া এখানে দেখো 54 সরি 45 ধরে গুনতে হবে 45 46 47 48 49 কত আসে বলতো ভাইয়া গুড 5 আসে তো আমরা এখানে 5 বসালাম দেখো এর মান কত 62 প্লাস দেখো এই যে এখানে -26 বাই n এর মান কত 54 ইনটু s এর মান কত 5 দেখো প্লাস এর আছে মাইনাস সরি আমরা এখানে মাইনাস দিয়ে দিতে পারি প্লাস এর আছে মাইনাস এটা গুণ কত আসে দেখো 26 ইনটু 5 130 ভাগ 54 বাই তাহলে 62 মাইনাস এটার মান আসে দেখো 2.044074 আচ্ছা আরো অনেক মান আছে এখন আমরা এটা থেকে এটা বিয়োগ করে দেব 62 মাইনাস অ্যানসার 59.59259 অনেক মান আসছে এর আগেরটাও 593 আগেরটার মতো আর কি আমরা এটা লিখে দিলাম দেখো তো ভাইয়া এখানে গড় কত আসছে 59.593 এখানে গড় কত আসছে 59.593 দেখো যেই পদ্ধতিতে করো তোমার সম্ভব সংক্ষিপ্ত হোক গাণিতিক যেটা হোক সংক্ষিপ্ত হোক গাণিতিক দুইটা পদ্ধতিতে আমাদের অ্যানসার কিন্তু একই আসবে তার মানে ভাইয়া মনোযোগ সহকারে একটু কনসেন্ট্রেশন দাও একটু কনসেন্ট্রেশন মনোযোগ সহকারে দেখো গাণিতিক পদ্ধতিতে গড়ের মধ্যে লাগে 4টা গড় কি কি লাগে অবশ্যই তোমরা মনে করে তোমরা অবশ্যই মাথায় সেট করে নিবা আর হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে 5টা গড় লাগে কি কি লাগে সেটা দেখো টোটালি আমাদের এখানে পদ্ধতি দেওয়া আছে এবং সলভ সিস্টেম দেওয়া আছে ওকে নেক্সট হচ্ছে আমাদের মধ্যক এবং প্রচুর এবার আসো মধ্যক নির্ণয় মধ্যকের ক্ষেত্রে আমাদের গড় লাগে 3টা গড় লাগবে মধ্যক সহকারে দেখো 3টি গড় লাগবে একটা হচ্ছে শ্রেণীব্যক্তি প্রশ্নে দেওয়া থাকবে গণসংখ্যা তাও প্রশ্নে দেওয়া থাকবে ক্রমযোজিত সারণী এটা তুমি বের করে নিতে হবে কষ্ট করে দেখো এর আগে আমরা কতে যে প্রশ্নগুলো ইয়ে করছিলাম দেখো মধ্যকের ক্ষেত্রে প্রথমে ক্রমযোজিতের ক্ষেত্রে প্রথমে 4 এর 4 লিখে দিব তারপরে এটা যোগ করব যোগ করে এখানে লিখে দিব এটা যোগ করে এখানে লিখে দিব এটা যোগ করে এখানে এটা যোগ করে এখানে তাহলে এটা যোগ করলে এখানে আসে এটা যোগ করলে এখানে ওকে তো মধ্যকের ক্ষেত্রে আমাদের ফার্স্ট যে সূত্রটা আমরা একটু সূত্রটা দেখে নিই মধ্যক সমান L plus n by 2 minus fc into h by fn ওকে এখানে দেখো আমাদের কি কি লাগবে L টা কি L টা হচ্ছে মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান আমি এখানে লিখে দিচ্ছি মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান হচ্ছে L এখন তুমি বলবে ভাই তাহলে মধ্যক শ্রেণী কোনটা আমরা জানি যে প্রচুরক শ্রেণী হচ্ছে এটা কারণ এটা প্রচুর বার আছে সবচেয়ে বেশি আছে এটাতে তার মানে এটা হতে পারে প্রচুরক শ্রেণী তো কিন্তু মধ্যক শ্রেণী আবার কোনটা মধ্যক শ্রেণী হচ্ছে এর আগে বলছি এটা সবগুলো যোগ করলাম কত আসছে বলতো ভাইয়া 54 আসে 54 কে 2 দিয়ে ভাগ করো কত আসে মানে n by 2 মানে এই যে 54 n by 2 ইকুয়াল কত আসে 54 by 2 ইকুয়াল টু কত আসে বলতো 27 আছে মনে হয় এবার দেখো 27 এই 27 টা কোথায় আছে বলতো এটুক পর্যন্ত 22 আর এটুক এখানে হচ্ছে 23 থেকে শুরু করে এখান একেবারে 42 পর্যন্ত হচ্ছে এখানে বুঝতে পারছো ভাইয়া গুড দেখো এখানে হচ্ছে 27 টা এই ঘরে আছে কারণ এখান পর্যন্ত 22 শেষ 27 মানে 23 থেকে শুরু হয়েছে এখানে তার মানে 27 কোথায় আছে এখানে তো এখানে হচ্ছে মধ্যক শ্রেণী হচ্ছে এটা তাই সুতরাং মধ্যক শ্রেণী কত বলতো ভাইয়া 60 থেকে 64 হচ্ছে মধ্যক শ্রেণী আর মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান কত বলতো ভাইয়া ভেরি গুড মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান হচ্ছে 60 তো আমরা L এর মান হচ্ছে তো এখানে বললাম এই L হচ্ছে 60 সরি এর আগে আমরা এটার আগে এদিকে লিখে নেই মানে এটার নিচে এদিকে আর কি এটার উপর নিচে এখানে সূত্রের উপরে আর কি
L equals to কত ভাইয়া বলতো 60। তারপর n এর মান তো এখানে দেওয়া আছে, দরকার নেই। fc কি? এই fc হচ্ছে দেখো এই যে মধ্যক শ্রেণী বরাবর এই যে এটা মধ্যক শ্রেণী হচ্ছে এটার উপরের যে ক্রমযোজিত ঘরটা সেটাই হচ্ছে fc, অর্থাৎ 22 হচ্ছে fc। আরো বলতেছি মনোযোগ সহকারে দেখো না এখানে কত আছে 20 বরাবর, এবং এখানে আসলে ক্রমযোজিত ঘরে এর উপরেরটা হচ্ছে fc। ওকে, বলো তো কি বলছি ভাইয়া? গুড, 22 হচ্ছে fc। এবারে সব fc বুঝলাম। s কি? গুড, s হচ্ছে ব্যবধান, শ্রেণী ব্যবধান। s এর কত বলো? এখান থেকে এখানে ব্যবধান 45 46 47 এমন করে করে 5, এর আগে আমরা দেখলাম। তারপর হচ্ছে দেখো fm টা কি? fm হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা যাকে নিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত ফোকাস করছি, অর্থাৎ এই হচ্ছে fn, সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে fn, অর্থাৎ মধ্যক শ্রেণীর গণসংখ্যা তাও বলতে পারো, মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে fn, অর্থাৎ 20। এবার শুধু মানগুলো বসাই দেবো। দেখো মান কত আসে 60 প্লাস 54/2 মাইনাস fc কত বলতো 22 ইনটু h বাই 5/fm। fm কত তো ভাইয়া বলতো 20। ওকে, এদিকে যাই, দেখো 60 প্লাস এটা ভাগ করলে 27 আসে, 27 বিয়োগ 22 ইনটু 5/20, 60 যোগ তাতে এটা বিয়োগ করলে কত আসে 5 এই 5 আর এই 5 হচ্ছে গুণ হলে 25। দেখো এখানে বিয়োগ করলে 5 আর এই একটা বিয়োগ আসে 5 5 গুণ করলে কত আসে? কারণ এটা উপরে আসে 25 গুণ হয় 5 5 25 25 আর এদিকে 20 ভাগ করলে কত আসে 60 যোগ 1 দশমিক কত আসে বলতো 1 দশমিক দেখি 25 ভাগ 20 1.25। গুড, 1.25 এটা যোগ করো তাহলে 61.25 আসলে आंसर, ফাইনাল आंसर 61.25। এটাই হচ্ছে মধ্যক। ওকে ভাইয়া, এটাই হচ্ছে মধ্যক। এবার আসো আমরা প্রচুরক নির্ণয় করব। প্রচুরক খুব বেশি কঠিন না, একেবারে সহজ। আমার কাছে মনে হয় প্রচুরক জিনিসটা একেবারে সহজ। হ্যাঁ, মনে রাখো আমি কতে একটা বলছিলাম সূত্রসমূহ, কতে একটা প্রশ্ন ছিল সূত্রসমূহ। তোমরা আগে দেখলে, ভিডিওটা আগে দেখলে বা বুঝতে পারবে যে কতে কি প্রশ্ন ছিল সূত্রসমূহ। এখানে এই যে মধ্যকের যে সূত্রটা আছে ভাইয়া, এই সূত্রসমূহ মধ্যে এই একটা প্রশ্ন মধ্যে বলবে মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখো, তো এটা লিখতে পারে, এটা লিখতে হবে। মানে কতে বলতে পারে মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখো, তখন এটা লিখে দিতে হবে। এবার আমরা প্রচুরক নির্ণয় করব। প্রচুরকের ক্ষেত্রে আমি এদিকে বুঝতেছি না, এদিকে চলে যাই। প্রচুরকের ক্ষেত্রে আমি এই সূত্রটা লিখে নিই আগে। প্রচুরক সমান L প্লাস f1 ডিভাইড বাই f1 প্লাস f2 ইনটু h। এবার বলবো L কি f1 কি? হ্যাঁ আমি বলছি, উপর দিয়ে বলছি, মানে এই লেখাটা কিন্তু নিচে হবে, মানে এদিকে আমি বুঝতেছি না। এখানে L হচ্ছে এই যে প্রচুরক শ্রেণী কত বলতে পারে, এই যে এটাই প্রচুরক শ্রেণী সর্বনিম্ন মান হচ্ছে L, তার মানে এখানেও 60। সব সময় বললাম তো এটা মধ্যক শ্রেণী হচ্ছে 20, সব সময় এই রেঞ্জ 60 থেকে 64 সব সময় যেটা হবে এমন কোনো কথা না। আমরা এখানে হিসাব করে দেখলাম এটা, কিন্তু প্রচুরকের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি হয় সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তো প্রচুরক শ্রেণী তো 60, তারপর f1 কি? f1 হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা থেকে উপরেরটা বিয়োগ, অর্থাৎ 20 বিয়োগ 10 ইকুয়াল টু 10। f2 কি? f2 হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা থেকে নিচেরটা বিয়োগ, অর্থাৎ 20 বিয়োগ 12 ইকুয়াল টু 8। h কি বলতো ভাইয়া? h হচ্ছে ব্যবধান 5। ওকে, আবার বলতেছি f1 হচ্ছে নিচের থেকে সবচেয়ে বড় গণসংখ্যা থেকে উপরেরটা বিয়োগ, আর f2 হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা থেকে নিচেরটা বিয়োগ। কেমন ভাইয়া? এবার দেখো আমরা L এর মান লিখে দিচ্ছি 60 প্লাস 10 কত? গুড, 10 প্লাস 8 ইনটু 5, 60 প্লাস 50 550। দেখো আর এটা যোগ করলে কত 18 আসে। তো 60 প্লাস দেখো 50 ভাগ 18 কাজ করলে 2.77 8 লেখা যায়। এটা যোগ করলে কত আসে
60 যোগ অ্যান্সার, সরি 60 যোগ অ্যান্সার 62.778, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রচুরক। দেখো কত প্রশ্ন আসতে পারে, প্রচুরকের সূত্রটি লিখো, তখন আমার এই সূত্রটাই লিখতে হবে। হ্যাঁ, যদি তোমাকে যদি বলে মানে উপাত্ত সমূহে মানে তোমার চলকের পরিচয় সহ, তাহলে তুমি এই যে f1 কি l কি এগুলো সহ একটু পাশে দিয়ে তোমার নোট করে দিতে হবে। l কি, f1 কি, f2 কি, s কি, এগুলা বর্ণনা আমি বলে দিচ্ছি কোনটা কি। ওকে।